নমস্কার। গল্পের নাম পৃথকীকরণ। কলমে সঞ্চিতা ঘোষ সাহা। ছি 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 বৌমা, আবার তুমি এখানে এসেছো? তোমাকে এতবার করে মানা করলাম, তারপরেও তুমি আমার কথা শুনলে না। আমি কতবার করে বললাম নিচে এসো না, তারপরেও তুমি চলে এলে। আমার বড় ছেলেটাকে তো খেয়ে নিয়েছো, এখন কি আমার ছোট ছেলেটাকেও খাবে নাকি? বারবার বারণ করলাম বিধবা মহিলাদের শুভ অনুষ্ঠানে আসতে নেই, তারপরেও তুমি বুঝলে না। এখন দীপুর হলুদ মাখা হবে, আর তুমি এসে একেবারে সামনে দাঁড়িয়ে আছো। ভয়ে ভয়ে সুজাতা বলে উঠল, আমি এখানে আসতে চাইনি মা। দীপু আমাকে বারবার করে বলল, বৌদি তোমাকে আসতেই হবে, তাই আমি আসলাম মা। সুজাতার কথা শেষ হতেই শান্তা দেবী চেঁচিয়ে উঠে বললেন, কি কাণ্ড রে বাবা! আচ্ছা, যদি কেউ বলে যে ঘরে আগুন লাগিয়ে দিতে, তো তুমি তাই করবে বুঝি? তা দীপু বলল, আর অমনি তুমি মুখ উঠিয়ে নিচে চলে এলে। শাশুড়ির কাছে এত গালমন্দ খাবার পরেই সুজাতা কাঁদতে কাঁদতে তার ঘরে চলে গেল। ঘরে দরজা লাগিয়ে সে রাধা মাধবের মূর্তির সামনে বসে কেঁদে কেঁদে বলতে লাগলো, ঠাকুর, আমার স্বামীকে তো নিয়ে নিয়েছো, তার সাথে আমার সুখও নিয়ে নিয়েছো, তাহলে আমাকে নিলে না কেন ঠাকুর? কেন নিলে না? তুমি তো ভালো করেই জানো যে আমি সেখানে যেতে চাইনি। ভাই আমাকে বারবার করে বলল, সেই জন্যই তো আমি গিয়েছিলাম। আমার খুব ভুল হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হলো। দীপু এসেই তার বৌদিকে খুঁজতে লাগলো, কিন্তু বৌদিকে সে কোথাও দেখতে পেল না। গায়ে হলুদের অনুষ্ঠানের মধ্যে সে আর কথা বাড়ালো না। অনুষ্ঠান শেষ হলেই সে দৌড়ে চলে গেল। বৌদির ঘরের সামনে গিয়ে বলতে লাগলো, লক্ষ্মী বৌদি, দরজা খোলো। কি গো, তুমি গেলে না কেন? তোমাকে এতবার করে আমি বললাম, তাও তুমি গেলে না। আমার কি দোষ বৌদি, একবার বলো। দরজাটা খোলো, শোনো না বৌদি, দরজাটা খোলো। কিন্তু সুজাতা আর কিছুতেই দীপুর কথা শুনল না। সে রাধা মাধবের মূর্তির সামনে ঠায় বসে রইল। রাগে অভিমানে দীপু বলে উঠল, ও বুঝেছি বৌদি, তুমি আমার অনুষ্ঠানে থাকবে না। সে কথা আগেই বলে দিতে পারতে যে দীপু, তোমার বিয়ের অনুষ্ঠানে আমি থাকতে পারবো না, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না বৌদি, আমি এতটা দুঃখ পেতাম না। সময় বয়ে গেল, গোধূলি লগ্নও এসে গেল, কিন্তু সুজাতা এভাবেই দরজা বন্ধ করে বসে রইল। বিয়ে করতে যাবার আগে দীপু তার বৌদির দরজার সামনে গিয়ে আবারও বলল, বৌদি, যাচ্ছি আমি, জানি তুমি আর বেরোবে না ঘর থেকে। জানি না তোমার কি হলো, আমি যে কি ভুল করলাম। যাই হোক, দরজার সামনে থেকেই তোমায় প্রণাম করে যাচ্ছি, আমাকে আশীর্বাদ করো, যাতে শুভ অনুষ্ঠান ভালোভাবে সম্পূর্ণ হয়। বিয়ে করতে যাবার আগে দীপু তার মাকে বলল, মা, বৌদি এরকম কেন করছে গো? বৌদির কি হয়েছে? তার মা বলে উঠল, জানি না কি হয়েছে তোর বৌদির, ও যত না আসে ততই ভালো। বিধবাকে শুভ কাজে থাকতে নেই, তুই যা বাবা, বউ নিয়ে আয়। দীপু মনে মনে বুঝতে পারলো তার মা হয়তো বৌদিকে এমন কিছু বলেছে যার জন্য বৌদি নিজেকে আটকে রেখেছে। সে সময় আর কথা না বাড়িয়ে দীপু বেরিয়ে গেল বিয়ে করতে। পরের দিন দীপু বউ নিয়ে বাড়ি এলো। বাড়িতে এসে চারিদিকে তাকিয়ে দেখলো, কিন্তু সে তার বৌদিকে কোথাও দেখতে পেল না। বধূবরণ পর্ব শেষ হলে দীপু তার বউকে নিয়ে সোজা চলে গেল বৌদির ঘরের দিকে। দরজার সামনে দাঁড়িয়ে দীপু বলল, বৌদি, দরজা খোলো। কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া এলো না। তাই দেখে দীপুর বউ প্রিয়া বলতে লাগলো, বৌদি, আমি এসেছি, আমাকে দেখবে না?
দরজাটা খোলো একবার। দীপু প্রিয়াকে আগেই সবটা বলে রেখেছিল। প্রিয়া খুব জোরে জোরে বলতে লাগলো, বৌদি ভাই, দরজাটা খোলো না। আচ্ছা, তবে কি আমাকে তোমার পছন্দ হয়নি গো? এ কথা শুনে সুজাতা আর থাকতে পারলো না, সঙ্গে সঙ্গেই দরজা খুলে দিয়ে বলল, না না বোন, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। দীপু আর প্রিয়া বৌদিকে প্রণাম করলো, সুজাতাও প্রাণ ভরে আশীর্বাদ করলো। অন্যদিকে এই সব কিছু দেখে সুজাতার শাশুড়ি বলতে লাগলেন, যত সব আদিক্ষেতা, এসব দেখলে আর বাঁচি না বাবু।